আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি19 এর আজকে টিউটোরিয়ালে। একটি প্রফেশনাল ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য পারফেক্টভাবে টেক্সট অ্যানিমেশন করাটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই মনে করে প্রিমিয়ার প্রোতে আকর্ষণীয় টেক্সট অ্যানিমেশন তৈরি করাটা হয়তো অনেক জটিল একটা ব্যাপার। সত্যি বলতে কিছু টুলসের সঠিক ব্যবহার এবং সহজ কিছু কৌশল জানা থাকলে আপনিও অসাধারণ সব টেক্সট অ্যানিমেশন একদম সহজে তৈরি করতে পারবেন। তো আজকে টিউটোরিয়ালে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে নিখুঁতভাবে টেক্সট অ্যানিমেশন তৈরি করার আদ্যপান্ত অর্থাৎ A to Z একদম হাতে কলমে শিখব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি অ্যাডোবি প্রিমিয়ারে। আর আপনারা জানেন আমরা অ্যাডোবি প্রিমিয়ার অ্যাডভান্স ভিডিও এডিটিং এর সম্পূর্ণ কোর্সের টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে আপলোড করছি। আপনারা চাইলে আমাদের চ্যানেলের এই প্লেলিস্ট থেকে সবগুলো টিউটোরিয়াল একসাথে পেয়ে যাবেন, চাইলে এখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকে টিউটোরিয়ালে আমরা অ্যাডোবি প্রিমিয়ার দিয়ে কীভাবে টেক্সট ইউজ করবেন, টেক্সট অ্যানিমেশন করবেন, এই বিষয়গুলো একদম স্টেপ বাই স্টেপ শিখব। ফর এক্সাম্পল আমরা এখানে কিছু ভিডিও ফুটেজ নিয়ে এসেছি, আমরা এখানে একটা ভিডিও ক্লিপ নিয়ে এসেছি। আর এখানে যে প্যানেলগুলো রয়েছে, এখানে আমরা যখন টেক্সট ইউজ করব সেই টেক্সটটাকে অ্যানিমেট করার জন্য, এডিট করার জন্য আমরা এখান থেকে এসেনশিয়াল গ্রাফিক্স যে প্যানেলটা সেটা ব্যবহার করব এবং এখানে ইফেক্ট কন্ট্রোল প্যানেলটাই আমরা ইউজ করব অ্যানিমেশন করার জন্য। তো এখান থেকে যদি কোনো প্যানেল মিসিং থাকে সেক্ষেত্রে আপনারা এখানে উইন্ডো ট্যাবে চলে যাবেন। উইন্ডো থেকে এখানে আপনারা সবগুলো প্যানেল পেয়ে যাবেন, যে প্যানেলটা মিসিং রয়েছে সেটা এখান থেকে ক্লিক করে নিয়ে আসতে পারবেন। ওকে, তো আমরা প্রথমে এখানে একটা ভিডিও ফুটেজ নিয়ে এসেছি। আর টেক্সট অ্যাড করার জন্য আমরা এখান থেকে যে টুল বারটা রয়েছে এখানে চলে যাব। এখানে একদম নিচে আমরা যে টাইপ টুলটা রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এরপর আমরা যখন এখানে প্রিভিউতে ক্লিক করব, এখানে আমাদেরকে একটা টেক্সট অ্যাড করার বক্স চলে আসবে এবং এই জায়গায় যে প্লে হেডটা রয়েছে এই প্লে হেডটাকে ঠিক আমরা যে সেখানে রাখবো যেখান থেকে আমরা টেক্সটটাকে শুরু করতে চাচ্ছি, অর্থাৎ যে পজিশন থেকে আমরা টেক্সটটাকে নিয়ে আসবো প্লে হেডটাকে ঠিক সেখানে রাখবো। যেমন আমি যদি এখানে প্লেটাকে 5 সেকেন্ডের সময় রাখি, আমি চাচ্ছি টেক্সটটা 5 সেকেন্ড থেকে শুরু হবে। এরপর আমি এখান থেকে প্রিভিউতে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে একটা বক্স চলে আসবে টাইপ করার জন্য এবং এখানে আমাদের প্লেটা ঠিক যে জায়গায় রয়েছে সেই জায়গায় একটা টেক্সট ক্লিপ চলে আসবে এবং প্রত্যেকটা টেক্সট ক্লিপের একটা নির্দিষ্ট ডিউরেশন থাকবে। আপনি যখন একটা টেক্সট ক্লিপ অ্যাড করবেন, ডিফল্ট টেক্সট ক্লিপ, কোনো টেমপ্লেট না, সেক্ষেত্রে সেই ডিফল্ট টেক্সট ক্লিপের ডিউরেশন থাকবে 5 সেকেন্ড। আপনি চাইলে সেটাকে আবার ছোটো বড়ো করতে পারেন। তো এখানে আমরা ক্লিক করার সাথে সাথে একটা বক্স পেয়ে যাব। এই জায়গায় আমরা টাইপ করব, যেমন আমি এখানে লিখব হচ্ছে টেক্সট অ্যানিমেশন। ওকে, দেন আমরা এখান থেকে সিলেকশন টুলে ক্লিক করব, তাহলে এটাকে আমরা এডিট করতে পারবো। সিলেকশন টুলে ক্লিক করলে এখানে যে ট্রান্সফর্মটা সেটা চলে আসবে। আমরা চাইলে এখানে ট্রান্সফর্ম থেকে ছোট বড় করতে পারি, রোটেট করতে পারি এবং পজিশন করতে পারি। ওকে, তো আমি এখান থেকে পজিশন করে এটাকে এইভাবে এখানে রাখলাম, সেন্টারে রাখলাম। এরপর আমরা এই টেক্সটটাকে ফন্ট চেঞ্জ করার জন্য, কালার চেঞ্জ করার জন্য, স্টাইলগুলো চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে এই টেক্সট ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে চলে যাব এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেলে। এখানে চলে যাব এবং এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেলের মধ্যে দুইটা ট্যাব থাকবে, ব্রাউজ এবং এডিট। ব্রাউজের মধ্যে আমরা এখানে আমাদের যে টেক্সট টেমপ্লেটগুলো, অর্থাৎ টেক্সট যে মগ্রেট ফাইলগুলো যেগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করেছি, সেই টেক্সট টেমপ্লেটগুলো আমরা এখানে পেয়ে যাব। এখানে কিছু ডিফল্ট টেমপ্লেট পাবেন আপনি অ্যাডোবি প্রিমিয়ারের সাথে, যেগুলো মগ্রেট ফাইল, এ ধরনের কিছু ডিফল্ট পাবেন এবং আপনি চাইলে অন্য অন্য যে কোনো জায়গা থেকে মগ্রেট ফাইলগুলোকে ডাউনলোড করে সেগুলো আপনি এখানে অ্যাডোবি প্রিমিয়ারের মধ্যে অ্যাড করে নিতে পারবেন, অর্থাৎ টেক্সট প্রিসেটগুলোকে আপনি অ্যাড করে নিতে পারবেন। এরপরে রয়েছে এডিট ট্যাব। এডিট ট্যাবের মধ্যে আমরা যখন কোনো টেক্সট ক্লিপকে এডিট করব তখন আমরা এখান থেকে সেই টেক্সট ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে এডিট ট্যাবে ক্লিক করব এবং এই জায়গায় আমরা টেক্সটের মধ্যে এডিট করতে পারবো, অর্থাৎ টেক্সটের কালার চেঞ্জ করা, ফন্ট চেঞ্জ করা, সেগুলোকে অ্যালাইন করা, এই কাজগুলো আমরা এখানে করতে পারবো, অথবা বর্ডার শ্যাডো ইউজ করা। আর যদি আমরা টেক্সটের মধ্যে অ্যানিমেশন করতে চাই, টেক্সটটাকে অ্যানিমেট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোল যে প্যানেলটা রয়েছে এই ইফেক্ট কন্ট্রোল প্যানেলের মাধ্যমে আমরা অ্যানিমেশন করব এবং এখানে আমরা কালার চেঞ্জ করা, ফন্ট চেঞ্জ করা, এই কাজগুলো আমরা এখানেও করতে পারবো। ওকে, তো আমি প্রথমে টেক্সট ক্লিপটাকে সিলেক্ট করলাম, দেন এখানে এসেনশিয়াল গ্রাফিক্স থেকে এডিট অপশানে চলে গেলাম এবং এখানে একদম প্রথমে যে বক্সটা রয়েছে এই বক্সের মধ্যে থাকবে হচ্ছে আমাদের এই ক্লিপের মধ্যে কতগুলো টেক্সট রয়েছে, কতগুলো শেপ রয়েছে। একটা টেক্সট ক্লিপের মধ্যে আমরা অনেকগুলো টেক্সট অ্যাড করতে পারি, অনেকগুলো শেপ ইউজ করতে পারি। যতগুলো টেক্সট এবং শেপ থাকবে, যেহেতু এটা একটা গ্রাফিক ফাইল, এই গ্রাফিক ফাইলের মধ্যে যতগুলো টেক্সট বা শেপ থাকবে সবগুলো এই বক্সের মধ্যে শো করবে। ওকে,
তো এখান থেকে আমরা যে টেক্সটটাকে বা যে গ্রাফিক ফাইলটাকে এডিট করতে চাচ্ছি সেটা সিলেক্ট করলে এখানে আমাদের নিচে যে অপশনগুলো সেগুলো চলে আসবে। বাট এখানে যদি আমরা কোনো ক্লিপ সিলেক্ট না করি, যেমন আমি এখানে যে টেক্সটটা সিলেক্ট করা আছে, আমি যদি এখানে বাইরে ক্লিক করি তাহলে এখানে আমরা নিচের যে অপশনগুলো সেগুলো দেখতে পাবো না। তো আমি এখান থেকে টেক্সটটাকে সিলেক্ট করছি, তাহলে এই টেক্সটটাকে এডিট করার জন্য এখানে এই অপশনগুলো চলে আসবে। এরপর এখানে প্রথমে রয়েছে অ্যালাইন অ্যান্ড ট্রান্সফর্ম। আমরা এখান থেকে টেক্সটগুলোকে অ্যালাইন করতে পারবো। আমরা এখান থেকে মাউস দিয়ে অ্যালাইন করতে পারি, বাট আমরা যদি টেক্সটটাকে এক্স্যাক্টলি একদম সেন্টার পয়েন্টে নিয়ে আসতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যালাইন করতে পারি। যেমন এখানে আমরা ভার্টিক্যালি সেন্টার পয়েন্টে ক্লিক করব, তাহলে এটা একদম ভার্টিক্যালি সেন্টারে চলে আসবে, মাঝখানে চলে আসবে। এরপরে হরিজেন্টালি যদি আমি সেন্টারে নিয়ে আসতে চাই, এখান থেকে হরিজেন্টালি সেন্টার পয়েন্টে ক্লিক করব, তাহলে এটা একদম সেন্টার পয়েন্টে চলে আসছে। ওকে, এভাবে আমরা টেক্সটগুলোকে ডানে বামে বা মাঝখানে অ্যালাইন করে নিতে পারি। একদম মাঝখানে নিয়ে আসতে হলে আমরা হরিজেন্টালি সেন্টার পয়েন্টে এবং ভার্টিক্যালি সেন্টার পয়েন্টে ক্লিক করলে এটা একদম মাঝখানে চলে আসবে, এই দেখুন। ওকে, অথবা আমরা যদি মাউস দিয়ে নিয়ে আসতে চাই, যেমন আমি যদি মাউস দিয়ে এটাকে একদম সেন্টার পয়েন্টে নিয়ে আসতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি কিবোর্ডে কন্ট্রোল প্রেস করব। কন্ট্রোল প্রেস করলে এখানে হরিজেন্টালি এবং ভার্টিক্যালি দুইটা রেড কালার লাইন চলে আসবে। আমি যদি কন্ট্রোল প্রেস করি তাহলে দেখুন, এই দেখুন দুইটা লাইন চলে আসছে। যখন আমি একদম মাঝখানে সেন্টার পয়েন্টের কাছাকাছি নিয়ে আসব, এখানে আমরা দুইটা লাইন পেয়ে যাব। দেখুন, এই দুইটা লাইনের মাঝখানে আমরা রেখে দেব এভাবে, তাহলে এটা টেক্সটটা সেন্টার পয়েন্টে চলে আসবে। ওকে, এখানে আমরা এখান থেকে আমরা মুভ করতে পারবো। দেখুন, এভাবে মুভ করতে পারবো টেক্সটটাকে, অথবা মাউস দিয়ে আমরা মুভ করতে পারি, একই কথা। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, উপর নিচে মুভ করতে পারবো, এরপরে ডান বামে মুভ করতে পারবো। এরপর এখানে রয়েছে অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে আমাদের এখানে যে টেক্সটের বাম পাশের নিচে যে গোল চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্টের মূলত কাজ হচ্ছে আমরা যখন টেক্সটের মধ্যে রোটেট করব, অর্থাৎ আমরা টেক্সট রোটেট হচ্ছে এরকম কোনো অ্যানিমেশন করব, সেই ক্ষেত্রে আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টের কাজ রয়েছে। যেমন এই অ্যাঙ্কর পয়েন্টটা এখন একদম বাম পাশের নিচে রয়েছে, এই জায়গায় রয়েছে। তার মানে আমরা যদি টেক্সটটাকে এখন রোটেট করি তাহলে সেই টেক্সটটা এই জায়গাটাকে কেন্দ্র করে ঘুরবে। অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক যে জায়গায় থাকবে টেক্সটটা সেটাকে কেন্দ্র করে ঘুরবে। যেমন আমি যদি রোটেট করি, এখান থেকে আমি এখানে মাউসের যে কার্সরটা এটা ট্রান্সফর্মের যে কোনো এক কর্নারে নিলে দেখুন এরকম হয়ে যাবে। এখান থেকে আমি ক্লিক করে এটাকে রোটেট করতে পারি এভাবে, অথবা আমরা এখান থেকে রোটেট করতে পারি, এই জায়গা থেকে রোটেট করতে পারি, একই কথা। ওকে, তো আমি যদি এখান থেকে রোটেট করি তাহলে দেখুন অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক যে জায়গায় রয়েছে এটাকে কেন্দ্র করে টেক্সটটা ঘুরছে, এই দেখুন। এবং টেক্সটটা যখন আমি ছোট বড় করব, যদি ছোট বড় করি তাও দেখুন যেখানে অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে টেক্সটটা ঠিক সেই জায়গায় কেন্দ্র করে ছোট বড় হচ্ছে, এই দেখুন। এই পজিশনটা ঠিক থাকবে, অন্য দিক থেকে ছোট হয়ে এখানে চলে আসবে। ওকে, আর আমি যদি অ্যাঙ্কর পয়েন্টটাকে মাঝখানে সেন্টারে নিয়ে আসি তাহলে কি হবে, টেক্সটটা সেন্টার পয়েন্টটাকে কেন্দ্র করে ঘুরবে। যখন আমরা টেক্সট অ্যানিমেশন করব, যখন আমরা টেক্সটের মধ্যে রোটেট করব, অ্যানিমেশন করব, তখন এই ক্ষেত্রে অ্যাঙ্কর পয়েন্টের কাজ রয়েছে। আমি যদি অ্যাঙ্কর পয়েন্টটাকে এখন এখান থেকে এভাবে ক্লিক করে সেন্টার পয়েন্টে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, তাহলে দেখুন এখন টেক্সটটা যদি আমি রোটেট করি মাঝখানটাকে কেন্দ্র করে টেক্সটটা ঘুরবে, এই দেখুন। ওকে, অথবা আমরা চাইলে এখান থেকে এভাবে মাউস দিয়ে অ্যাঙ্কর পয়েন্টটাকে চেঞ্জ করতে পারি, অথবা এখান থেকে আমরা অ্যাঙ্কর পয়েন্টটাকে এভাবে চেঞ্জ করতে পারি, এই দেখুন। এভাবে আমরা অ্যাঙ্কর পয়েন্টটাকে চেঞ্জ করতে পারি। এখান থেকে যদি আমরা অ্যাঙ্কর পয়েন্ট চেঞ্জ করি তাহলে আমাদের টেক্সটের পজিশনটা চেঞ্জ হয়ে যাবে, এবং টেক্সটটাকে আমরা আগের জায়গায় একদম সেন্টার পয়েন্টে নিয়ে আসতে চাইলে একইভাবে আমরা এখান থেকে হরিজেন্টালি এবং ভার্টিক্যালি এখানে ক্লিক করে সেন্টার পয়েন্টে চলে আসবে। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের কাজ। অ্যাঙ্কর পয়েন্টটা যখন আমরা মাঝখানে রাখবো তখন যদি আমরা এখান থেকে টেক্সটটাকে ছোটো বড়ো করি তাহলে দেখুন মাঝখানে পজিশনটা ঠিক রেখে টেক্সটটা ছোটো বড়ো হবে। ঠিক আছে, আমি এখানে রাখলাম টেক্সটটাকে। ওকে, এরপর এখান থেকে আমরা স্কেল করতে পারবো। স্কেল তো আমরা এখান থেকে করতে পারছি, একই কথা। এখান থেকে আমরা করতে পারবো এই জায়গা থেকে, এখান থেকে রোটেট করতে পারবো। এরপর এখানে যে টেক্সট ক্লিপটা রয়েছে, এখানে অপাসিটি রয়েছে, আমরা এখান থেকে টেক্সট ক্লিপের অপাসিটি কম বেশি করতে পারবো। ওকে, এরপর এখানে রয়েছে স্টাইল। স্টাইল হচ্ছে আমরা যখন কোনো টেক্সটের মধ্যে নির্দিষ্ট কোনো ফন্ট এবং নির্দিষ্ট কোনো কালার সবসময় ইউজ করি, আমরা চাইলে সেই ফন্ট এবং কালারটাকে সেট করে সেটা একটা স্টাইল আকারে সেভ করে রাখতে পারি। যেমন আমরা যদি এখান থেকে টেক্সটের যে কালারটা, আমরা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। এরপরে এখান থেকে আমরা চাইলে টেক্সটে যে অ্যালাইন, অর্থাৎ অনেকগুলো টেক্সট যদি থাকে, অনেকগুলো লাইন যদি থাকে, সেই লাইনগুলোকে আমরা চাইলে অ্যালাইন করতে পারি। বাম দিক থেকে অ্যালাইন হবে না ডান দিক থেকে হবে, সেটা করতে পারি। এরপর এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। যেমন আমাদের এখানে যে ফন্টটা রয়েছে সেটাই থাকুক, আমরা এই ফন্টটা সিলেক্ট করছি। এরপর এখান থেকে আমরা ফিল কালার ইউজ করতে পারি। আমি এখান থেকে এই কালারটা ইউজ করছি আপাতত। ঠিক আছে, এরপর এখানে আমরা চাইলে স্ট্রোক ইউজ করতে পারি টেক্সটের মধ্যে, এই জায়গায় আমরা স্ট্রোক ইউজ করতে পারি, স্ট্রোকের কালার চেঞ্জ করতে পারি। এরপরে টেক্সটের পেছনে যদি আমরা কোনো ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে চাই তাহলে সেটা আমরা এখান থেকে করতে পারি। এই দেখুন, সরি,
এই দেখুন এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি এবং ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে আমরা চাইলে অপাসিটি কম বেশি করতে পারি। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি না, এটাকে আমি ডিসেবল করে দিচ্ছি আপাতত। এবং চাইলে আমরা এখান থেকে শ্যাডো ইউজ করতে পারি। আমি এখান থেকে একটু শ্যাডো ইউজ করব, শ্যাডোটাকে এখান থেকে আমরা একটু শ্যাডো ইউজ করব। এখন আমরা এই টেক্সটের মধ্যে ফিল কালার ইউজ করলাম, ফন্ট ইউজ করলাম, এরপর শ্যাডো ইউজ করলাম। এখন আমি যদি এই স্টাইলটাকে সেভ করে রাখতে চাই, অর্থাৎ বারবার আমাকে আর এই স্টাইলটাকে নতুন করে এই কাজগুলো করতে হবে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে স্টাইলে যে নান অপশন রয়েছে এখানে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট স্টাইলে ক্লিক করব। দেন এখানে আমরা যে কোনো একটা নাম দিয়ে সেভ করে ফেলতে পারি। যেমন আমি এখানে 01 দিলাম, 01 দিয়ে সেভ করে ফেলবো। এরপর যখন আমরা নতুন একটা টেক্সট অ্যাড করব, যেমন আমি যদি এখানে একটা নতুন টেক্সট অ্যাড করি, ওকে, ওকে, এখন এই টেক্সটের মধ্যে আমাকে বারবার এই কাজগুলো আর করতে হবে না। যদি আমি স্টাইলটাকে সেভ করে রাখি, তাহলে আমি এখান থেকে সরাসরি স্টাইলের মধ্যে এখানে ক্লিক করে এখান থেকে আমরা যে স্টাইলটাকে সেভ করেছিলাম, যে কালার, যে ফন্ট দিয়ে যদি 01-এ ক্লিক করি, তাহলে সেই স্টাইলটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে আমাদেরকে একই ফন্ট এবং একই কালার ইউজ করার জন্য বারবার এখান থেকে কাস্টমাইজ করতে হচ্ছে না। আমরা এখান থেকে স্টাইলটা সেভ করে দিলে, শুধুমাত্র স্টাইলটা সিলেক্ট করে দিলেই এখান থেকে অটোমেটিক্যালি সেই কালারটা এবং সেই ফন্টটা অটোমেটিক্যালি চলে আসবে। তো এখানে আমাদের যে কাজগুলো সেগুলো আমরা আশা করি বুঝতে পেরেছি। এখান থেকে আমরা ফিল কালার, স্ট্রোক, ব্যাকগ্রাউন্ড, শ্যাডো অ্যাড করতে পারবো, ফন্ট চেঞ্জ করতে পারবো, অ্যালাইন করতে পারবো। এই কাজগুলো আমরা এখান থেকে এসেনশিয়াল গ্রাফিক্স থেকে করতে পারবো। এরপর এখানে যদি আমাদের একাধিক কোনো টেক্সট থাকে, একাধিক শেপ থাকে, সেগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা এডিট করতে পারবো। যেমন এখানে আমাদের এই ক্লিপের মধ্যে আমি এই ক্লিপটাকে ডিলিট করে দিচ্ছি, এই ক্লিপটাকে সিলেক্ট করছি। এই ক্লিপের মধ্যে শুধুমাত্র একটি টেক্সট রয়েছে। এখন আমি যদি এই ক্লিপটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমি যদি আরেকটা টেক্সট নিয়ে আসি, এখানে ক্লিক করি এবং এখানে আমি প্রিভিউতে ক্লিক করি, তাহলে দেখুন একই ক্লিপের মধ্যে এখানে আরেকটা নতুন ক্লিপ হচ্ছে না। এই ক্লিপের মধ্যে আরেকটা টেক্সট আমরা অ্যাড করতে পারবো। যেমন আমি যদি এখানে লিখি অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এরপর আমি এখান থেকে সিলেকশন টুলটা সিলেক্ট করব। দেন এখান থেকে আমি টেক্সটটাকে পজিশন করে এখানে রাখবো। এখন দেখুন একই ক্লিপের মধ্যে আমাদের দুটি টেক্সট রয়েছে এবং এখানে আমাদের এসেনশিয়াল গ্রাফিক্সের মধ্যে এখানে দেখুন এই বক্সের মধ্যে আমাদের দুইটা ক্লিপ আলাদা দেখাচ্ছে। আমরা চাইলে এখান থেকে দুইটা ক্লিপকে আলাদা আলাদা করে এখান থেকে আমরা এডিট করতে পারবো, ফন্ট, কালার এগুলো চেঞ্জ করতে পারবো। ওকে, তো আমি এখান থেকে আপাতত এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা লাগছে না আমার। ওকে, আমরা এটা রাখছি। এরপর আমরা যদি এই টেক্সটের মধ্যে অ্যানিমেশন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ইফেক্ট কন্ট্রোল যে প্যানেলটা, সেই প্যানেলটা ইউজ করতে হবে। যেমন আমি চাচ্ছি এই টেক্সটটা নিচ থেকে উপরের দিকে উঠে আসবে, অ্যানিমেট করে আসবে। আর অ্যানিমেট করার জন্য অবশ্যই আমাদেরকে কি ফ্রেম ব্যবহার করতে হবে। আর কি ফ্রেম নিয়ে আমাদের একটা আলাদা টিউটোরিয়াল রয়েছে, কীভাবে আপনারা কি ফ্রেম ব্যবহার করবেন। সেখানে একদম কি ফ্রেমের বিস্তারিত বোঝানো হয়েছে, কীভাবে আপনারা টেক্সট অ্যানিমেশন করবেন, যে কোনো অবজেক্ট অ্যানিমেশন করার জন্য, যে কোনো কিছু অ্যানিমেশন করার জন্য কি ফ্রেমের কনসেপ্টটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। তো আমাদের ওই টিউটোরিয়ালের মধ্যে আমরা কি ফ্রেমের একদম বিস্তারিত বুঝিয়েছি, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমি যদি এই টেক্সটের মধ্যে অ্যানিমেট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি এই প্লেটটাকে একদম ক্লিপের শুরুতে নিয়ে যাব। প্রথমে এইভাবে শুরুতে নিয়ে যাব। আমি চাইলে কিবোর্ডে শিফট প্রেস করে এভাবে শুরুতে নিয়ে যেতে পারি সহজে। এবং এই ক্লিপটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে ইফেক্ট কন্ট্রোলে চলে যাব এবং ইফেক্ট কন্ট্রোলের মধ্যে আমরা ডিফল্ট অবস্থায় যে কোনো ক্লিপ যখন আমরা এখানে সিলেক্ট করব টাইমলাইনের মধ্যে, সেক্ষেত্রে আমরা মোশন, অপাসিটি, টাইম রিম্যাপিং এই অপশনগুলো পেয়ে যাব প্রত্যেকটা ক্লিপের মধ্যে। বাট যখন আমরা কোনো টেক্সট ক্লিপ সিলেক্ট করব এখানে টাইমলাইনে, সেক্ষেত্রে আমরা এখানে বাড়তি এই অপশনটা পেয়ে যাব, গ্রাফিক অপশনটা। এখানে আমাদের যে ভেক্টর মোশন রয়েছে, টেক্সট রয়েছে, এখানে আমরা ভেক্টর মোশন হচ্ছে আমাদের পুরো ক্লিপটা হচ্ছে ভেক্টর মোশন। এই পুরো ক্লিপটা, এই ক্লিপের মধ্যে যতগুলো টেক্সট থাকবে, তাহলে এখানে যখন আমরা ভেক্টর মোশনটাকে সিলেক্ট করব, তাহলে সবগুলো টেক্সট একসাথে সিলেক্ট হয়ে যাবে। যেমন আমি এখানে আবার আরেকটা টেক্সট নিয়ে আসবো এই ক্লিপটাকে সিলেক্ট করে। ওকে, এখন দেখুন আমাদের এখানে দুইটা ক্লিপ আলাদা। এখানে দেখুন দুইটা টেক্সট আলাদা আসছে, টেক্সট অ্যানিমেশন অন প্রিমিয়ার প্রো, দুইটা আলাদা টেক্সট। এবং ভেক্টর মোশনটা হচ্ছে পুরো ক্লিপটা। আমি যদি ভেক্টর মোশনটাকে সিলেক্ট করি, এখান থেকে আমি যদি পজিশন চেঞ্জ করি, অথবা ভেক্টর মোশনটাকে যদি আমি এখানে ড্রপ ডাউন যে আইকনটা আছে এখানে ক্লিক করি, এখান থেকে আমি পজিশন, স্কেল, রোটেশন এগুলো করতে পারবো এবং এগুলোর মধ্যে আমি অ্যানিমেট করতে পারবো। আমি যদি এখান থেকে পজিশন চেঞ্জ করি, তাহলে আমাদের দুইটা টেক্সট একসাথে পজিশন চেঞ্জ হচ্ছে, দেখুন। আর আমি যদি ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র একটা টেক্সট আলাদা করে পজিশন চেঞ্জ করতে চাই, অ্যানিমেট করতে চাই, সেক্ষেত্রে আমি শুধুমাত্র সেই টেক্সটটার মধ্যে এখানে ড্রপ ডাউন আইকনে ক্লিক করব। তাহলে শুধুমাত্র সেই টেক্সটটাকে আমি আলাদা করে অ্যানিমেশন করতে পারবো। এখান থেকে আমি কালার চেঞ্জ করা, ফন্ট চেঞ্জ করা, এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। বাট এখান থেকেও আমরা করতে পারবো, পাশাপাশি এখানে আমরা অ্যানিমেশন করতে পারবো। এখানে একদম নিচে যদি চলে আসি, আমরা এখানে যে ট্রান্সফর্মটা রয়েছে, ট্রান্সফর্ম দিয়ে আমরা পজিশন, স্কেলের মধ্যে অ্যানিমেশন করতে পারবো। যেমন আমাদের এখানে এখন এই টেক্সটটা সিলেক্ট করা আছে, দেখুন।
অন প্রিমিয়ার প্রো, এই টেক্সটটাকে যখন আমরা ড্রপ ডাউন করলাম, এখানে আমরা এই টেক্সটটাকে এডিট করার জন্য অপশনগুলো পেয়ে যাব। এখান থেকে যদি আমি পজিশনটাকে চেঞ্জ করি তাহলে দেখুন শুধুমাত্র এই টেক্সটটার পজিশন চেঞ্জ হচ্ছে, আমাদের উপরের টেক্সটটা আগের পজিশনে রয়েছে। বাট আমি যদি এখানে ভেক্টর মোশন থেকে পজিশন চেঞ্জ করি তাহলে দেখুন আমাদের পুরো ক্লিপটা একসাথে পজিশন চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে বুঝতে পেরেছেন ভেক্টর মোশন হচ্ছে আমাদের পুরো ক্লিপটা, আর এখানে আমাদের যতগুলো টেক্সট বা শেপ থাকবে সেগুলো আলাদা করে আমরা এডিট করার জন্য এখানে আমরা সেই ক্লিপগুলো আলাদা করে পেয়ে যাব, টেক্সট হোক অথবা যে কোনো শেপ হোক। ঠিক আছে, তো আমি এখান থেকে প্রিমিয়ার প্রোটা ডিলিট করে দিচ্ছি আপাতত। ওকে, তো আমরা যখন কোনো টেক্সটকে অ্যানিমেশন করব সেক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে সেটাকে ভেক্টর মোশন থেকে অ্যানিমেশন করতে পারি, অথবা টেক্সট থেকে অ্যানিমেশন করতে পারি, অথবা চাইলে আমরা এখানে মোশন থেকে অ্যানিমেশন করতে পারি। এখানে যে মোশনটা রয়েছে এই মোশন থেকে আমরা অ্যানিমেশন করতে পারি। ওকে, আর এছাড়া আমরা যদি আরও স্মুথলি অ্যানিমেশন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ট্রান্সফর্ম যে ভিডিও ইফেক্টটা রয়েছে সেটা ইউজ করে আমরা অ্যানিমেশন করতে পারি। এখান থেকে আমরা ঠিক যেভাবে অ্যানিমেশন করব, পজিশন চেঞ্জ করব, স্কেল করব, এই কাজটা আমরা ট্রান্সফর্ম যে ভিডিও ফিল্টারটা রয়েছে সেটার মাধ্যমে করতে পারি। বাট সেখানে আমরা মোশন ব্লার ইউজ করতে পারি, যে কারণে আমাদের টেক্সটগুলো স্মুথলি অ্যানিমেশন করবে। যেমন আমরা যদি এই ক্লিপটাকে অ্যানিমেশন করতে চাই, আমি এখান থেকে চাচ্ছি এই টেক্সটটা নিচ থেকে এভাবে উঠে আসবে। ওকে, তো এই কাজটা আমরা এখান থেকে না করে আমরা ট্রান্সফর্ম যে ইফেক্ট রয়েছে সেটা ইউজ করব। আমি এখান থেকে ইফেক্টে চলে যাব, ইফেক্ট প্যানেলের মধ্যে, এবং এখানে আমি ট্রান্সফর্ম লিখে সার্চ করব। ওকে, এবং এখানে আমরা ডিস্টর্টের ট্রান্সফর্ম ইফেক্টটা ইউজ করব। এটাকে আমরা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই ক্লিপের উপরে এনে ছেড়ে দেব। ওকে, তাহলে এখানে আমাদের ট্রান্সফর্ম ইফেক্টটা চলে আসবে। দেখুন ভেক্টরের নিচে ট্রান্সফর্ম ইফেক্টটা চলে আসছে, এবং এখান থেকে আমরা এটাকে ড্রপ ডাউন করব। এখানে আমরা অ্যানিমেশন করতে পারবো, পজিশন, স্কেল সব কিছু আমরা এখান থেকে করতে পারবো। তো আমি চাচ্ছি এটা টেক্সটটা নিচ থেকে উপরের দিকে উঠে আসবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে প্লেটাকে একদম ক্লিপের শুরুতে নিয়ে যাব, এই ক্লিপটা টেক্সট ক্লিপের শুরুতে নিয়ে যাব, এখানে রাখবো, অথবা আমরা এখান থেকে এভাবে শুরুতে নিয়ে যেতে পারি, একই কথা। অথবা কিবোর্ডে হোম প্রেস করলে একদম ক্লিপের শুরুতে চলে আসবে এখান থেকে। এবং প্রথমে আমি এখান থেকে যেহেতু শুধুমাত্র পজিশন থেকে অ্যানিমেশনটা করব, অর্থাৎ টেক্সটটা প্রথমে নিচে থাকবে, এরপর উপরের দিকে উঠে আসবে। তো এখান থেকে আমরা শুধুমাত্র পজিশন থেকে অ্যানিমেশন করব। সেক্ষেত্রে আমরা প্রথমে পজিশন থেকে একটা টগল অ্যানিমেশন অন করে দেব। ওকে, এরপর আমরা এখান থেকে পজিশনটাকে প্রথমে রাখবো হচ্ছে আমরা এখান থেকে নিচে নামিয়ে দেবো, টেক্সটটাকে শুরুতে এখানে থাকবে। ওকে, এরপর আমরা চাচ্ছি 10-20 ফ্রেম পরে এই টেক্সটটা ঠিক এই জায়গায় চলে আসবে, অর্থাৎ আমাদের অ্যানিমেশনটা হবে 20 ফ্রেমের মধ্যে। ওকে, তো আমি এখান থেকে 20 ফ্রেম সামনে চলে যাব, প্লেটাকে শুরুতে থাকবে প্রথমে। এরপর আমি কিবোর্ডে শিফট রাইট অ্যারো প্রেস করলে, একবার প্রেস করলে 5 ফ্রেম করে সামনে যেতে পারবো। আমি 20 ফ্রেম সামনে চলে গেলাম। দেন এই জায়গায় আমরা টেক্সটটাকে উপরের দিকে নিয়ে আসবো, এভাবে এখান থেকে উপরের দিকে নিয়ে আসবো, এখানে রাখবো। ঠিক আছে, তার মানে প্রথম কি ফ্রেমের সময় টেক্সটটা ছিল নিচে এবং পরের কি ফ্রেমের সময় টেক্সটটা এখানে আসছে। আমি যদি একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন। ওকে, এখন আমরা যদি এই অ্যানিমেশনটাকে আরেকটু স্মুথ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ইজি ইন এবং ইজি আউট ইন্টারপোলেশনটা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে দুইটা যে কি ফ্রেম রয়েছে, প্রথম কি ফ্রেম এবং শেষের কি ফ্রেম, প্রথম কি ফ্রেমে এখানে ছিল, শেষের কি ফ্রেমে এখানে চলে আসছে, এই দুইটা কি ফ্রেমকে আমরা একসাথে সিলেক্ট করব। দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে টেম্পোরাল ইন্টারপোলেশন, এখান থেকে আমরা ইজি ইন এবং ইজি আউট করে দেব। ওকে, এখন যদি আমি একটু প্লে করি, ওকে, বাট আমরা চাচ্ছি আর একটু স্মুথ করার জন্য আমরা এখানে যে ইন্টারপোলেশনটা ইউজ করলাম সেটাকে আমরা একটু কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আমরা এখানে পজিশনের যে বাম পাশে ড্রপ ডাউন আইকনটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে গ্রাফটা দেখতে পাবো, আমরা যে ইন্টারপোলেশনটা করলাম সেটার গ্রাফটা এখানে শো করবে। আমি যদি এখান থেকে একটু জুম করি তাহলে বোঝা যাবে। এখন আমি চাচ্ছি এই টেক্সটটার প্রথম স্পিডটা অনেক বেশি থাকবে, শেষের দিকে আসে একদম স্লো হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে প্রথম যে কি ফ্রেমটা সেটা সিলেক্ট করব এবং এখান থেকে আমরা এটাকে একদম বাম দিকে ড্র্যাগ করবো এভাবে, অর্থাৎ শুরুতে স্পিডটা অনেক উপরে থাকবে, হাই থাকবে এবং নিচের দিকে আস্তে আস্তে লো হয়ে যাবে, অর্থাৎ স্লো হয়ে যাবে। এবং পরে যে কি ফ্রেমটা সেটা সিলেক্ট করে এখান থেকে আমরা এই আইকনটাকে এটাকে আমরা বাঁ দিকে ড্র্যাগ করবো এভাবে, তাহলে আস্তে আস্তে স্লো হবে। আমি যদি একটু প্লে করি, এই দেখুন এখন অনেকটাই স্মুথ হয়েছে অ্যানিমেশনটা, এই দেখুন। ওকে, এখন এটাকে আরো একটু স্মুথ করার জন্য আমরা এখানে ব্লার ইফেক্ট ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা এখান থেকে শাটার অ্যাঙ্গেলে চলে যাব। শাটার অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে একটু বাড়িয়ে দেব, আমি এখান থেকে 200 করে দিলাম। এখন দেখুন, ওকে, আমি যদি এখান থেকে টাইমলাইনটাকে একটু জুম করি,
এখানে দেখুন টেক্সটটা প্রথমে 20 ফ্রেম সময়ের মধ্যে আসছে, এরপর স্টে করছে। আমি যদি চাই যে এটা যখন চলে যাবে তখন আবার অ্যানিমেট করে চলে যাবে, সেক্ষেত্রে আমি এখান থেকে অ্যানিমেশনটাকে শেষ করব। একদম শেষে আমি প্লেটাকে নিয়ে যাব, আমি কিবোর্ডে এন্ড প্রেস করব, তাহলে প্লেটটা এই অ্যানিমেশনের শেষে চলে আসবে এবং এখান থেকে আমি 20 ফ্রেম পেছনে চলে যাব। আমি কিবোর্ডে শিফট লেফট অ্যারো প্রেস করব, 1 2 3 4, এবং এই জায়গায় আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করে নেব। এখানে ক্লিক করে অ্যাড কি ফ্রেম, এখানে ক্লিক করে একটা কি ফ্রেম অ্যাড করে নেব। তার মানে হচ্ছে এখান থেকে এই সময়ের মধ্যে টেক্সটটা আসলো, এই কি ফ্রেমের সময় টেক্সটের যে পজিশনটা ছিল এখানে এই কি ফ্রেমের মধ্যেও একই পজিশনে রয়েছে। তার মানে হচ্ছে এই দুইটা কি ফ্রেমের মাঝখানে কোনো অ্যানিমেশন করবে না, একই পজিশনে রয়েছে। এরপর আমরা এখান থেকে একদম শেষে চলে যাব, প্লেটটাকে শেষে নিয়ে যাব। এই জায়গায় আমরা টেক্সটটাকে আবার নিচের দিকে ড্রাউন করব। তো আমি এখান থেকে ভার্টিক্যালি পজিশনটাকে আবার নিচের দিকে নিয়ে আসব। ঠিক আছে, এখন যদি আমি একটু প্লে করি, ওকে, আমরা চাইলে এখানেও একটু কাস্টমাইজ করতে পারি এই অ্যানিমেশনের মধ্যে। আমি যদি এখান থেকে একটু জুম করি, আমি চাচ্ছি প্রথমে স্পিডটা একটু স্লো থাকবে, শেষের দিকে স্পিডটা বেড়ে যাবে। এখন দেখুন টেক্সটটা আসলো, এরপরে এই সময়ের মধ্যে টেক্সটটা স্টে করলো, এরপর চলে গেল। ওকে, আচ্ছা, এখন আমরা যে অ্যানিমেশনটা করলাম, আমরা যদি চাই যে এই অ্যানিমেশনটাকে আমরা সেভ করে রাখতে, আমরা চাইলে পুরো টেক্সটটাকে অ্যানিমেশন সহ একটা মগ্রেট ফাইল আকারে সেভ করে রাখতে পারি, অর্থাৎ পুরো টেক্সটটা এখানে থাকবে। অথবা আমরা চাইলে শুধুমাত্র অ্যানিমেশনটাকে সেভ করে রাখতে পারি, দুইটাই আমরা করতে পারি। তো পুরো টেক্সটটাকে টেমপ্লেট আকারে সেভ করার জন্য আমরা এখান থেকে প্রথমে টেক্সটের মধ্যে রাইট বাটন ক্লিক করব, এখান থেকে আমরা এক্সপোর্ট অ্যাজ মোশন গ্রাফিক্স টেমপ্লেট এখানে ক্লিক করব। এরপর আমরা এখানে যে কোনো একটি নাম দিয়ে সেভ করে নিতে পারি। আমরা চাইলে এই টেমপ্লেটটাকে সরাসরি এখানে আমাদের যে মর্গেট ফাইলগুলো রয়েছে লোকাল টেমপ্লেট ফোল্ডার, এই জায়গায় সরাসরি সেভ করতে পারি। অথবা আমরা চাইলে সরাসরি এটাকে লোকাল যে কোনো ড্রাইভে যে কোনো একটা ফোল্ডারের মধ্যে সেভ করে রাখতে পারি মর্গেট ফাইলগুলোকে, যেগুলো আমরা কাস্টমাইজ করে তৈরি করব এবং সেগুলোকে আমরা পরবর্তীতে এখানে ইম্পোর্ট করতে পারি। তো আমি যদি সরাসরি এই জায়গায় এটাকে সেভ করতে চাই লোকাল টেমপ্লেট ফোল্ডারের মধ্যে, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে ডেস্টিনেশনটা লোকাল টেমপ্লেট ফোল্ডার দিয়ে দেবো। আর হার্ড ডিস্কে সেভ করতে চাইলে এখান থেকে আমরা লোকাল ড্রাইভটা সিলেক্ট করে ব্রাউজে ক্লিক করে যে ড্রাইভে যে ফোল্ডারে সেভ করতে চাচ্ছি সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে লোকাল টেমপ্লেট ফোল্ডারটা সিলেক্ট করছি এবং এই জায়গায় আমরা একটা নাম দিয়ে দেবো, যেমন আমি এখানে 01 দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের এই অ্যানিমেশনটা এখানে আমাদের মর্গেট ফাইলের মধ্যে চলে আসবে, এই জায়গায় চলে আসবে। এই দেখুন অলরেডি চলে আসছে। এবং আমরা যদি এই টেমপ্লেটটাকে পরবর্তীতে অন্য কোনো প্রজেক্টে ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে সেই টেমপ্লেটটাকে জাস্ট এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসবো টাইমলাইনের মধ্যে, তাহলে এটা চলে আসবে। এবং এখানে আমাদের টেক্সটের মধ্যে যে কালার রয়েছে, এরপরে টেক্সটের যে ফন্ট স্টাইল রয়েছে এবং যে অ্যানিমেশন রয়েছে সব কিছু একসাথে চলে আসবে, এই দেখুন। এবং আমরা যদি এটাকে এডিট করতে চাই, জাস্ট এখান থেকে টেক্সটটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই জায়গায় আমরা ডাবল ক্লিক করে এডিট করতে পারি। অথবা এসেনশিয়াল গ্রাফিক্স থেকে আমরা এখান থেকে টেক্সটটাকে সিলেক্ট করে এখানে আমরা এডিট করে নিতে পারি। ওকে, এভাবে আমরা আমাদের টেক্সট টেমপ্লেটগুলোকে সেভ করতে পারি, তাহলে আমরা পুরো টেমপ্লেটটাকে পরবর্তীতে ইউজ করতে পারবো। আচ্ছা, আর আমরা যদি শুধুমাত্র অ্যানিমেশনটাকে সেভ করতে চাই, শুধু অ্যানিমেশনটা সেভ করলে সেই অ্যানিমেশনটাকে আমরা শুধুমাত্র টেক্সটের উপরে না, অন্য কোনো ইমেজের উপরে, অন্য কোনো অবজেক্টের উপরেও অ্যাপ্লাই করতে পারবো, যেহেতু এটা শুধুমাত্র অ্যানিমেশন, ট্রান্সফর্ম অ্যানিমেশন। যেমন আমি যদি এখান থেকে এই টেমপ্লেটটাকে ডিলিট করে দিচ্ছি, আমরা প্রথমে যে অ্যানিমেশনটা রেডি করেছি এখানে চলে যাচ্ছি। আমাদের এখানে দুইটা অ্যানিমেশন রয়েছে, অর্থাৎ শুরুতে টেক্সটটা যখন আসছে ইন অ্যানিমেশন, এটুকু হচ্ছে ইন অ্যানিমেশন আসার সময়, এরপরে টেক্সটটা কিছুক্ষণ স্টে করলো, এরপরে যেটা চলে যাচ্ছে এটা হচ্ছে আউট অ্যানিমেশন। এখন আমরা যদি এই অ্যানিমেশনগুলোকে আলাদা করে সেভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ইন অ্যানিমেশনটাকে আলাদা সেভ করব এবং আউট অ্যানিমেশনকে আলাদা সেভ করব। যেমন আমি এখান থেকে টেক্সটটা যখন চলে যাচ্ছে এই অংশটুকু আমি আমি এটাকে প্রথমে একটু কপি করে নিই, টেক্সট ক্লিপটাকে Ctrl+C এবং Ctrl+V দিয়ে কপি করলাম, বা আমি কিবোর্ডে অল্ট প্রেস করে এভাবে কপি করতে পারি। আমরা প্রথম ক্লিপটা নিচ্ছি, এখান থেকে আমরা সেকেন্ড অ্যানিমেশনটাকে ডিলিট করে দিচ্ছি, শেষে দুইটা কি ফ্রেম ডিলিট করে দিলাম। ওকে, তার মানে শুধুমাত্র টেক্সটটা আসলো। ওকে, এখন আমরা যদি এই অ্যানিমেশনটাকে প্রিসেট আকারে সেভ করতে চাই, শুধুমাত্র টেক্সটটা যখন আসছে এই অংশটুকু, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে ট্রান্সফর্ম, যেহেতু আমরা এখানে ট্রান্সফর্মের মধ্যে অ্যানিমেশনটা করেছি, ওকে, ট্রান্সফর্ম যে ইফেক্টটা রয়েছে এখানে আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে সেভ প্রিসেট এখানে ক্লিক করব। সেভ প্রিসেটে ক্লিক করলে আমরা এখানে যে কোনো একটা প্রিসেটের নাম দিয়ে দেবো, যেমন in 01 দিয়ে দিচ্ছি, টেক্সট এখানে আসবে।
এবং এখানে আমাদের টাইপ অপশনের মধ্যে 3টা অপশন রয়েছে। এখানে রয়েছে স্কেল, অ্যাঙ্কর টু ইন পয়েন্ট, অ্যাঙ্কর টু আউট পয়েন্ট। স্কেল হচ্ছে আমরা যখন এই প্রিসেটটাকে সেভ করব এবং এই সেভ করা প্রিসেটটা যদি আমরা পরবর্তীতে অন্য একটা ক্লিপের উপর অ্যাপ্লাই করি, সেই ক্লিপের ডিউরেশন যদি এই ক্লিপের চাইতে ছোট অথবা বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে অ্যানিমেশনের স্পিডটাও কিন্তু কম বেশি হবে। ক্লিপটা যদি ছোট হয় স্পিডটা কমে যাবে, স্পিডটা বেড়ে যাবে। ক্লিপটা যদি বড় হয় স্পিডটা কমে যাবে। অর্থাৎ ক্লিপের সাথে সাথে আমাদের অ্যানিমেশনের যে স্পিডটা সেটা আনুপাতিক হারে কমবে এবং বাড়বে। আর আমরা যদি এখান থেকে অ্যাঙ্কর টু ইন পয়েন্ট এবং অ্যাঙ্কর টু আউট পয়েন্টটা সিলেক্ট করি, সেই ক্ষেত্রে আমরা যদি এই প্রিসেটটাকে পরবর্তীতে অন্য ক্লিপের উপর অ্যাপ্লাই করি, সেই ক্লিপের যে ডিউরেশনটা রয়েছে সেই ক্লিপ যদি এই ক্লিপের চাইতে ছোট অথবা বড় হয়, তবুও আমাদের অ্যানিমেশনের স্পিডটা কিন্তু একই রকম থাকবে। অ্যানিমেশনটা যে আসতেছে, যেমন এখানে যে এই যে টেক্সটটা আসতেছে, আসার সময় যে স্পিডটা রয়েছে এটা একই রকম থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই, যেমন আমরা এখান থেকে স্কেলটা সিলেক্ট করে এখান থেকে আমরা প্রথমে এই প্রিসেটটাকে সেভ করব। আমি সেভ করছি। ওকে, আমাদের প্রিসেটটা সেভ হয়ে গেল এবং এই প্রিসেটগুলো আমরা পেয়ে যাব ওখানে প্রিসেট ফোল্ডারের মধ্যে। এই দেখুন চলে আসছে in1, অথবা আমরা এখান থেকে সার্চ করে নিতে পারি। যদি খুঁজে না পান তাহলে এখান থেকে সার্চ করে নিতে পারেন। এখানে আমাদের in01 এই প্রিসেটটা সেভ হয়ে গেল। এখন আমি যদি এই প্রিসেটটাকে পরবর্তীতে অন্য একটা ক্লিপের উপর অ্যাপ্লাই করি, যেমন আমরা এখান থেকে এই প্রিসেটটাকে চাইলে যে কোনো টেক্সটের উপর অ্যাপ্লাই করতে পারি, যে কোনো ইমেজের উপর অ্যাপ্লাই করতে পারি। যেমন আমি যদি এখানে একটা টেক্সট নিয়ে আসি, এখানে আমি একটা টেক্সট নিয়ে আসবো। ওকে, আমি এই প্রিসেটটাকে, আমি টেক্সটটাকে একটু বড় করে দিচ্ছি, এখানে রাখছি। আচ্ছা, এখন আমি যদি এই প্রিসেটটাকে এই টেক্সটের উপর অ্যাপ্লাই করি, আমি এই টেক্সটটাকে একটু বড় করে দিচ্ছি। আমাদের এই টেক্সটের ডিউরেশনটা থেকে এই টেক্সটের ডিউরেশনটা একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, একটু বড় করে দিলাম। এখন আমি যদি এই প্রিসেটটাকে এই টেক্সটের উপর অ্যাপ্লাই করি এভাবে, এখন দেখুন আমাদের এই অ্যানিমেশন, সেম অ্যানিমেশনটা এই ক্লিপের উপর অ্যাপ্লাই হয়ে গেল। আমি যদি একটু প্লে করি, এই দেখুন, বাট এখানে যে টেক্সটটা আসতেছে অর্থাৎ যে অ্যানিমেশনটা হচ্ছে এটা কিন্তু স্লো হয়ে গেল, কারণ আমাদের এই ক্লিপটা কিন্তু আগের ক্লিপের চাইতে অনেক বড়, দেখুন, যে কারণে স্লো হয়ে গেল। এবং আমি যদি এখান থেকে Ctrl Z দিচ্ছি, ওকে, আমি যদি এই ক্লিপটাকে ছোট করে দিই, একদম ছোট করি, তাহলে যেটা হবে একই ইফেক্ট আমি অ্যাপ্লাই করছি। এখন দেখুন এই ক্লিপটা কিন্তু আগের ক্লিপের চাইতে ছোট, অর্থাৎ যে ক্লিপ থেকে আমরা প্রিসেটটাকে সেভ করেছি সেই ক্লিপ থেকে আমাদের যে ক্লিপের উপর অ্যাপ্লাই করেছি সেই ক্লিপটা কিন্তু ছোট, ডিউরেশনটা কম, সেক্ষেত্রে স্পিডটা কিন্তু বেড়ে গেল। দেখুন, অর্থাৎ অ্যানিমেশনটাও আনুপাতিক হারে কমবে এবং বাড়বে যদি ক্লিপটা ছোট বড় হয়। বাট আমরা যদি অ্যাঙ্কর টু ইন পয়েন্ট বা অ্যাঙ্কর টু আউট পয়েন্ট করে সেভ করি, সেক্ষেত্রে আমাদের ক্লিপটা ছোট হোক অথবা বড় হোক, আমাদের অ্যানিমেশন স্পিডটা কিন্তু একই রকম থাকবে। যেমন আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, আমি এখানে যেটা রয়েছে, যে ইফেক্টটা রয়েছে সেটা ডিলিট করে দিচ্ছি। আমরা যদি ক্লিপের উপরে কোনো অ্যানিমেশন ইউজ করি অথবা কোনো ইফেক্ট অ্যাপ্লাই করি, সেগুলো রিমুভ করার জন্য ক্লিপটার উপরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে রিমুভ অ্যাট্রিবিউটস, এখানে ক্লিক করলে আমরা এখান থেকে কোন কোন অ্যাট্রিবিউটসগুলো বা কোন ইফেক্টগুলো ডিলিট করতে চাচ্ছি সেগুলো সিলেক্ট করে, এখানে অলরেডি সবগুলো সিলেক্ট করা আছে, এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের এই ক্লিপ থেকে ইফেক্ট সবগুলো ডিলিট হয়ে গেল। এখন এখানে কোনো ইফেক্ট নেই। আচ্ছা, এখন আমরা যদি এই সেম অ্যানিমেশনটাকে আমরা অ্যাঙ্কর টু ইন পয়েন্ট করে সেভ করব, যেহেতু এটা টেক্সটটা ইন হচ্ছে অর্থাৎ টেক্সটটা আসতেছে, আমরা সেই ক্ষেত্রে অ্যাঙ্কর টু ইন পয়েন্ট করে সেভ করব এবং যখন টেক্সটটা চলে যাবে এই ক্লিপের মধ্যে থেকে অ্যাঙ্কর টু আউট পয়েন্ট করে সেভ করব। আমরা প্রথম ক্লিপের মধ্যে শুধুমাত্র টেক্সটটা যখন আসতেছে এই অ্যানিমেশনটা রাখছি এবং দ্বিতীয় ক্লিপ থেকে, এই ক্লিপ থেকে আমরা ইন অ্যানিমেশনটা ডিলিট করে দিচ্ছি। প্রথম কি ফ্রেমগুলো ডিলিট করে দেব, পরের কি ফ্রেমগুলো রাখবো, অর্থাৎ টেক্সটটা যখন শুধু চলে যাবে সেটা থাকবে। ওকে, তার মানে প্রথম এই ক্লিপের মধ্যে টেক্সটটা আসতেছে এবং এই ক্লিপের মধ্যে টেক্সটটা যখন চলে যাচ্ছে সেটা রয়েছে। এখন আমরা দুইটা অ্যানিমেশনকে আলাদা করে সেভ করব এবং সেই ক্ষেত্রে আমরা অ্যাঙ্কর টু ইন পয়েন্ট এবং অ্যাঙ্কর টু আউট পয়েন্ট করে সেভ করব। তো আমি এখান থেকে প্রথম ক্লিপটা সিলেক্ট করছি যেটা ইন হচ্ছে, এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা ট্রান্সফর্মটাকে সেভ করব, ট্রান্সফর্ম প্রিসেটটাকে, যেহেতু আমরা ট্রান্সফর্মের মধ্যে অ্যানিমেশনটা করেছি। ট্রান্সফর্মের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে সেভ প্রিসেট, এখানে আমরা in02 দিয়ে দিলাম। দেন এখান থেকে অ্যাঙ্কর টু ইন পয়েন্ট, যেহেতু টেক্সটটা আসতেছে সেজন্য আমরা অ্যাঙ্কর টু ইন পয়েন্ট দিয়ে দিলাম। এরপর এখান থেকে ওকে দিয়ে সেভ করে ফেলবো। আচ্ছা, সেম একইভাবে আমরা পরের ক্লিপটা সিলেক্ট করছি, এটার যে অ্যানিমেশনটা অর্থাৎ টেক্সটটা চলে যাচ্ছে এই অ্যানিমেশনটা আমরা সেভ করব একইভাবে ট্রান্সফর্ম থেকে। ট্রান্সফর্মটাকে রাইট বাটন ক্লিক করছি, এখান থেকে সেভ প্রিসেট, এখানে আমরা out 02 দিয়ে দিলাম এবং এখানে আমরা অ্যাঙ্কর টু আউট পয়েন্ট
এটা সিলেক্ট করে দেব। এরপর এখান থেকে ওকে দিয়ে প্রেস করব। এখন আমরা যদি এখান থেকে ইন 02 যেটা আমরা একটু আগে সেভ করেছি অ্যাঙ্কর টু ইন পয়েন্ট করে, সেটা যদি আমরা এই ক্লিপের উপরে অ্যাপ্লাই করি, এই ক্লিপটা কিন্তু আগের ক্লিপের চাইতে অনেক বড়, খেয়াল করুন। আমরা যদি এখান থেকে অ্যাঙ্কর ইন 2 এটাকে এই ক্লিপের উপরে অ্যাপ্লাই করি, এখন দেখুন আমাদের অ্যানিমেশনটির স্পিডটা কিন্তু একই রকম। ক্লিপটা কিন্তু অনেক বড়, তবুও অ্যানিমেশনের যে স্পিডটা সেটা কিন্তু একই রকম রয়েছে আগের ক্লিপের মতো, দেখুন। ওকে, একইভাবে আমরা এই ক্লিপের উপরে যখন টেক্সটটা চলে যাবে তখন আমরা এই অ্যানিমেশনটা ইউজ করব আউট 02। এটাকে আমরা একইভাবে একই ক্লিপের উপরে অ্যাপ্লাই করছি, তাহলে টেক্সটটা যখন চলে যাবে তখন এভাবে অ্যানিমেট করবে। এই দেখুন, ওকে, টেক্সটটা আসলো, চলে গেল। তার মানে আমরা বুঝতে পারলাম আমরা যদি প্রিসেটটাকে সেভ করার সময় অ্যাঙ্কর টু ইন পয়েন্ট এবং অ্যাঙ্কর টু আউট পয়েন্ট করে ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশনকে আলাদা আলাদা করে সেভ করি, সেক্ষেত্রে আমাদের অ্যানিমেশনের যে স্পিডটা সেটা কিন্তু একই রকম থাকবে, সেটার মধ্যে কোনো পরিবর্তন হবে না। এবং সেই দুইটা অ্যানিমেশনকে আমরা একসাথে একই ক্লিপের উপর অ্যাপ্লাই করতে পারি। যখন কোনো টেক্সটের মধ্যে কোনো টেক্সট বা কোনো অবজেক্ট আসবে তখন আমরা ইনটা ইউজ করব, এবং যখন চলে যাবে তখন আমরা আউটটা ইউজ করব। একই ক্লিপের উপরে আমরা দুইটা অ্যানিমেশন একসাথে ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, এখন আমি যদি এই টেক্সটগুলোকে একটু ডিলিট করে দিই, আমরা এখানে আরেকটা ক্লিপ নিয়ে আসবো। যেমন আমি এখান থেকে এই ভিডিও ফুটেজটা নিয়ে আসলাম, এখানে আমি এতটুকু রাখলাম, ঠিক আছে। আচ্ছা, যেমন এই ধরনের কোনো যদি আমরা কোনো সারফেসে যদি টেক্সট ইউজ করতে চাই, আমি চাচ্ছি টেক্সটটাকে একটু বাঁকা করে অ্যাঙ্গেল করে এখানে বসাবো, সেক্ষেত্রে আমরা কিভাবে টেক্সটটাকে ইউজ করব। যেমন আমি এখানে একটা টেক্সট নিয়ে আসবো, আমি এখানে প্লেটাকে একদম শুরুতে রাখছি, শুরু থেকে আমি টেক্সট ইউজ করব। এরপর এখান থেকে টাইপ টুলটা নিচ্ছি, এখানে আমি লিখবো হচ্ছে টেক্সট ইফেক্ট। এরপর আমরা এখান থেকে এটাকে ট্রান্সফর্ম করে বড় করে নিচ্ছি। আমি এখান থেকে চাইলে এভাবে রোটেট করতে পারি, এভাবে রোটেট করতে পারি, আর একটু ছোটো করে নিচ্ছি টেক্সটটাকে, ঠিক আছে। বাট এটাকে যদি আমরা আর একটু পারফেক্টভাবে এভাবে এই সারফেসের মধ্যে বসাতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে আমরা রোটেট করেছি বাট এটা পারফেক্টভাবে বসেনি, সেক্ষেত্রে আমরা বেসিক 3D যে ইফেক্টটা রয়েছে সেটা ইউজ করতে পারি। আমরা এখান থেকে ইফেক্ট প্যানেল থেকে বেসিক 3D লিখে সার্চ করব, বেসিক 3D। এটাকে আমরা এই টেক্সট ক্লিপের উপরে ড্র্যাগ এন্ড ড্রপ করব। ওকে, এবং এটাকে আমরা এডিট করার জন্য এখান থেকে বেসিক 3D যে ইফেক্ট রয়েছে এখানে চলে যাব। এখান থেকে আমরা সুইভেল এবং টিন্ট এগুলোকে আমরা একটু এডিট করে নেব, -50 করে দেব, 15। ওকে, টিলটাকে আমরা একটু কমিয়ে দেব, এখন ঠিক আছে মনে হচ্ছে, এটা -15 করে দিলাম। এখন যদি আমরা একটু প্লে করি, এখন ঠিক আছে। এভাবে আমরা যে কোনো কমপ্লেক্স সারফেসের মধ্যে টেক্সটগুলোকে প্লেস করতে পারি। এখন আমি যদি এই টেক্সটটাকে এখানে আমি টেক্সটটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, ডিউরেশনটা একটু বড় করে দিলাম, 15 সেকেন্ড করে দিলাম, ঠিক আছে। এখন আমি যদি টেক্সটের মধ্যে রিভিল ইফেক্ট ইউজ করতে চাই, অর্থাৎ টেক্সটটা এভাবে এখান থেকে এভাবে আসবে বাট মোবাইলের পেছন দিক থেকে আসবে, এই কাজটা করার জন্য আমরা প্রথমে টেক্সটের মধ্যে অ্যানিমেট করব। এরপর আমরা টেক্সটের যে অংশটুকু মোবাইলের ভিতরে চলে আসবে, এদিকে চলে আসবে, সেটাকে আমরা ক্রপ করে কেটে নেব, অর্থাৎ মাস্ক করে ফেলবো। তো সেক্ষেত্রে আমরা প্রথমে টেক্সটের মধ্যে অ্যানিমেট করব। আমরা প্রথমে টেক্সটটাকে এখানে রাখছি। তো এখানে আমরা চাইলে শুধুমাত্র টেক্সটের মধ্যে অ্যানিমেট করতে পারি, অথবা মোশন থেকে অ্যানিমেট করতে পারি, অথবা ট্রান্সফর্ম ইফেক্ট ইউজ করতে পারি। তো যেহেতু এখানে আমাদের মোশন ব্লার ইউজ করার প্রয়োজন নেই, আমরা শুধুমাত্র টেক্সট যে ইফেক্টটা রয়েছে, টেক্সটের যে ক্লিপটা রয়েছে, টেক্সটের মধ্যে অ্যানিমেটটা করব। তো আমি এখানে টেক্সটের মধ্যে ড্রপ ডাউন আইকনে ক্লিক করব এবং এখান থেকে আমরা টালারগুলো চেঞ্জ করতে পারি। আচ্ছা, আমি যদি এখানে একটু গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে ফিল কালারের যে বক্সটা রয়েছে, অথবা এখান থেকে এসেনশিয়াল গ্রাফিক্স থেকে আমরা এডিট করতে পারবো। এখান থেকে আমরা ফিল কালারের যে বক্সটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের সলিড কালারের যে একটা উইন্ডো চলে আসবে। এখান থেকে আমরা সলিডের মধ্যে ক্লিক করে লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং রেডিয়াল গ্রেডিয়েন্ট দুইটা ইউজ করতে পারবো। আমরা এখান থেকে লিনিয়ার গ্রেডিয়েন্টটা নিচ্ছি, আমরা দুইটা কালার স্টপ পাবো। প্রথমটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে এটা দিয়ে দিচ্ছি এবং সেকেন্ডটা হোয়াইট থাকুক। ওকে, দেন এখান থেকে ওকে দিয়ে বেরোয় আসবো। ওকে, এরপর আমরা এখান থেকে এটাকে অ্যানিমেট করব। আমি এটাকে একটু মিনিমাইজ করে দিচ্ছি। অ্যানিমেট করব আমরা ট্রান্সফর্ম থেকে। ট্রান্সফর্মের মধ্যে আমাদের এখানে যে পজিশন রয়েছে এখান থেকে অ্যানিমেট করব। তো প্রথমে আমরা প্লেটাকে একদম ক্লিপে শুরুতে রাখবো এবং শুরুতে এখানে আমাদের এই টেক্সটের পজিশনটা কোথায় থাকবে সেটা দেখিয়ে দেব।
তো আমি প্রথমে যেহেতু পজিশন থেকে অ্যানিমেটটা করব, আমি পজিশনের মধ্যে টগল অ্যানিমেশনটা অন করে দেব। ওকে, তাহলে এখানে একটা কি ফ্রেম চলে আসবে শুরুতে, এবং শুরুতে আমাদের টেক্সটের যে পজিশনটা সেটা আমরা কোথায় রাখবো, যেমন আমি এটাকে এখানে রাখবো শুরুতে। ঠিক আছে, এরপর আমরা চাচ্ছি অ্যানিমেশনটা 1 সেকেন্ড হবে, 1 সেকেন্ডের মধ্যে টেক্সটটা এখান থেকে এদিকে আসবে। তো আমি প্লেটাকে 1 সেকেন্ড সামনে নিয়ে যাব, 1 সেকেন্ড এখানে। ঠিক আছে, এবং এই জায়গায় আমরা টেক্সটের পজিশনটাকে চেঞ্জ করে নেব, অর্থাৎ টেক্সটটা অ্যানিমেট করে কোথায় যাবে সেটা আমরা দেখিয়ে দেব। টেক্সটটা এখানে আসবে 1 সেকেন্ড পরে। আচ্ছা, আমি যদি একটু প্লে করি তাহলে বুঝতে যাবে। এখন ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এই টেক্সটের মধ্যে যে অ্যানিমেশনটা আমরা করেছি, প্রথমে এখানে ছিল, পরে এখানে আসছে, এই অ্যানিমেশনটাকে আমরা একইভাবে একটু স্মুথ করব। স্মুথ করার জন্য আমরা এই দুইটা কি ফ্রেমকে একসাথে সিলেক্ট করে আমরা এই টাইমলাইনটাকে একটু বড় করে নিচ্ছি। বড় করার জন্য এভাবে আমরা বড় করতে পারি। ওকে, এই দুইটা কি ফ্রেমকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে টেম্পোরাল ইন্টারপোলেশন, এখান থেকে আমরা ইজি ইন এবং ইজি আউট করে দেব। ওকে, যদি একটু প্লে করি, ঠিক আছে। ওকে, আমরা চাইলে এখানে আরও একটু কাস্টমাইজ করতে পারি। একটু আগে আমরা যেভাবে করেছি, আমরা চাইলে এখান থেকে আরও একটু কাস্টমাইজ করে নিতে পারি। যেমন আমরা এখান থেকে অ্যানিমেশনটাকে আর একটু স্মুথ করব। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এই টেক্সটটা এখানে মোবাইলে যে মোবাইলটা রয়েছে, মোবাইলের পেছন দিক থেকে আসবে, রিভিল করবে, অর্থাৎ মোবাইলের উপরে চলে আসবে না। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই ধরনের যদি সিচুয়েশন হয়, আমাদের এই টেক্সটটাকে কোনো এক অবজেক্টের পেছনে নিতে হয়, সেক্ষেত্রে আমরা টেক্সটটার মধ্যে মাস্কিং করতে পারি। মাস্কিং করে আমরা যেটুকু অংশ আমরা বাদ দিতে যাচ্ছি, সেটুকু অংশ আমরা মাস্ক করে কেটে ফেলবো। তো এই কাজটি করার জন্য আমরা এখান থেকে চাইলে অপাসিটি থেকে কাজটা করতে পারি। আমরা অপাসিটিতে চলে যাব, একদম নিচে অপাসিটিটাকে আমরা ড্রপ ডাউন করব, এবং এখান থেকে আমরা যতটুকু মাস্ক করতে চাচ্ছি ততটুকু কেটে নেব। আমরা এখান থেকে এভাবে পেন টুল দিয়ে কেটে নিতে পারি, অথবা রেক্ট্যাঙ্গেল দিয়ে কেটে নিতে পারি। আমি পেন টুলটা নিচ্ছি, এবং এখান থেকে আমরা যতটুকু দরকার, যতটুকু এরিয়ার মধ্যে টেক্সটটা রাখবো না, ততটুকু এরিয়া আমরা সিলেক্ট করে নেব। এইটুকু এরিয়া এখানে খেয়াল করুন, আমরা যেটুকু সিলেক্ট করেছি টেক্সটটা এইটুকুর মধ্যে আছে, বাকি অংশটুকু থেকে ডিলিট হয়ে গেল। আমরা এটা উল্টোটা করব, অর্থাৎ যেটুকু আমরা সিলেক্ট করেছি টেক্সটটা এইটুকুর মধ্যে থাকবে না, পরের অংশটুকুর মধ্যে থাকবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে ইনভার্ট করে নিতে পারি এই সিলেকশনটুকু। আমরা এখান থেকে মাস্কের মধ্যে একদম নিচে ইনভার্ট অপশন পেয়ে যাব, ইনভার্টে ক্লিক করব। তাহলে টেক্সটটা যেটুকু সিলেক্ট করেছি এই অংশের মধ্যে থাকবে না, এবং যেটুকু সিলেক্ট করা নাই সে অংশের মধ্যে থাকবে। এখন আমি যদি একটু প্লে করি, এখন দেখুন একদম পারফেক্ট। এভাবে আমরা যে কোনো টেক্সটের মধ্যে রিভিল ইফেক্ট ইউজ করতে পারি। যদি টেক্সট অ্যানিমেশনকে কোনো অবজেক্টের পেছনে নিতে হয়, সেক্ষেত্রে আমরা মাস্ক ইফেক্ট ইউজ করতে পারি। আচ্ছা, এখন আমরা যদি টেক্সটের মধ্যে ফেড ইফেক্ট ইউজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে কীভাবে করব? যেমন আমি এখান থেকে আরেকটা ক্লিপ নিয়ে আসবো। আমি এখান থেকে এই ভিডিও ক্লিপটা নিয়ে আসছি, এবং এখানে আমরা একটা টেক্সট ক্লিপ অ্যাড করব। ওকে, আমি এখানে ফেড লিখব, ফেড ইফেক্ট। ঠিক আছে, আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। এখন আমরা এখান থেকে টেক্সটের যে ফিল কালারটা, এটা একটু চেঞ্জ করে ফেলবো। আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটাকে একটু চেঞ্জ করব। এখান থেকে টেক্সটটাকে ড্রপ ডাউন করে আমরা গ্রেডিয়েন্ট কালারটাকে একটু চেঞ্জ করে নেব। ইয়েলো কালারটাকে আমরা এই কালার দেব। ওকে, ঠিক আছে, আমি এতটুকু রাখলাম, এবং আমি চাচ্ছি টেক্সটটা আস্তে আস্তে জুম ইন হবে। এটা প্রথমে আস্তে আস্তে বড় হবে, জুম ইন হবে। এরপর আমরা এই টেক্সটের মধ্যে ফেড ইন ইফেক্ট ইউজ করব। তো জুম ইন করার জন্য আমরা এখান থেকে জুম ইন করতে পারি সহজে টেক্সটের মধ্যে থেকে। আমরা এখান থেকে টেক্সটের মধ্যে থেকে ট্রান্সফর্মে চলে যাব, নিচে ট্রান্সফর্মের মধ্যে। এরপর এখান থেকে আমরা প্রথমে চাচ্ছি স্কেলটা কম থাকবে, আস্তে আস্তে স্কেলটা বাড়বে। সেজন্য আমরা প্লেটাকে প্রথমে টেক্সট শুরুতে নিয়ে আসবো, স্কেল থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব। ওকে, এরপর প্লেটাকে একদম ক্লিপের শেষে নিয়ে যাব। আমি চাইলে কিবোর্ডে অ্যান্ড প্রেস করতে পারি। ওকে, এই জায়গায় আমরা স্কেলটাকে একটু বাড়িয়ে দেবো, সামান্য বাড়াবো, বেশি না। ওকে, তাহলে যেটা হবে আস্তে আস্তে জুম ইন হবে। আমি যদি একটু প্লে করি, এই দেখুন টেক্সটটা আস্তে আস্তে জুম ইন হচ্ছে। আচ্ছা, এখন আমরা এই টেক্সটের মধ্যে ফেড ইন ইফেক্ট ইউজ করবো, অর্থাৎ আমরা টেক্সটটা যখন আসবে তখন লেফট সাইড থেকে অথবা রাইট সাইড থেকে ফেড ইন হবে বা ফেড আউট হবে। তো ফেড ইন ইফেক্ট ইউজ করার জন্য আমরা চাইলে মাস্কিং করে ফেড ইন ইফেক্ট ইউজ করতে পারি, অথবা ক্রপ ইফেক্ট ইউজ করার মাধ্যমে আমরা ফেড ইন করতে পারি। যেমন আমি এখান থেকে ইফেক্টে চলে যাব, এবং এখানে আমি ক্রপ ইফেক্টটা ইউজ করব। ক্রপ ইফেক্টটাকে সরাসরি ক্লিপের উপর অ্যাপ্লাই করব। ওকে, এবং ক্রপের মধ্যে আমরা এখানে কাস্টমাইজ করব। এখানে যে ক্রপ ইফেক্টটা রয়েছে এটাকে আমরা
এডিট করে কাস্টমাইজ করে নেব। আমরা চাচ্ছি টেক্সটটা বাঁ দিক থেকে এভাবে ফেড ইন হবে, সেহেতু আমরা এখান থেকে প্লেটাকে একদম শুরুতে নিয়ে যাব। ওকে, এবং ফেড ইন হওয়ার সময় যে ডিউরেশনটা অর্থাৎ অ্যানিমেশনের যে স্পিডটা সেটা আমরা 1 সেকেন্ড রাখবো। 1 সেকেন্ডের মধ্যে ফেড ইন হবে। তো আমি প্রথমে প্লেটাকে একদম ক্লিপের শুরুতে রাখছি, এবং যেহেতু ওটা ডান দিক থেকে আস্তে আস্তে এভাবে ফেড ইন হবে, সেহেতু আমরা এখানে রাইট সাইড থেকে প্রথমে এটাকে ক্রপ করে নেব। এভাবে ক্রপ করে নেব, প্রথমে এভাবে থাকবে, আস্তে আস্তে ফেড ইন হয়ে এভাবে আসবে। তো আমি এটাকে এখানে রাখছি। আচ্ছা, আমরা এখান থেকে যেহেতু এটা ফেড ইন হবে, সেহেতু আমরা এখান থেকে ইডিজি ফেদারটা একটু বাড়িয়ে দেব। ওকে, ফেদারটা আমরা এখান থেকে 300 করে দেব। ঠিক আছে, এবং এখান থেকে আমরা ক্রপ করে নেব, এতটুকু রাখবো। ঠিক আছে, শুরুতে এখানে থাকবে, এবং এখানে রাইট সাইডের মধ্যে আমরা টগল অ্যানিমেশনটা অন করে দেব প্রথমে। ওকে, তাহলে এখানে একটা কি ফ্রেম চলে আসছে। দেন আমরা 1 সেকেন্ড সামনে চলে যাব, এখান থেকে 15 সেকেন্ড 10 ফ্রেমের জায়গায় আসি আমরা 16 সেকেন্ড 10 ফ্রেমের সময় চলে যাব। ওকে, এই জায়গায় আমরা এখান থেকে ফেডটাকে অর্থাৎ ক্রপটাকে 0 করে দেব। ঠিক আছে, এখন যদি আমরা একটু প্লে করি তাহলে বোঝা যাবে। এই দেখুন। ওকে, আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আপাতত ডিলিট করে দিই, ব্যাকগ্রাউন্ডটা দরকার নেই আমাদের। আচ্ছা, আমি যদি একটু বড় করি টাইমলাইনটাকে, এখন যদি একটু প্লে করি, এই দেখুন টেক্সটটা ফেড ইন হয়ে আসলো। এবং আমি যদি একইভাবে ফেড আউট করতে চাই টেক্সটের মধ্যে, আমি চাচ্ছি এদিক থেকে আবার লেফট সাইড থেকে এটা ফেড আউট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এখানে টেক্সটটার একদম শেষে চলে যাব, এবং ফেড আউট যে ডিউরেশনটা সেটা 1 সেকেন্ড রাখবো। তো আমি প্রথমে এই প্লেটাকে টেক্সটের একদম শেষে নিয়ে যাব। এই জায়গায় আমরা এখানে লেফট সাইড থেকে একটা টগল অ্যানিমেশনটা অন করে নেব। ওকে, এবং লেফট সাইডের মধ্যে আমরা এখানে প্রথমে এভাবে ফেড করে দেব, একদম শেষের দিকে এটা ফেড থাকবে। এরপর আমরা 1 সেকেন্ড পেছনে চলে আসবো, এখানে 20 সেকেন্ড 19 ফ্রেমের জায়গায় আছে। আমরা 19 সেকেন্ড 19 ফ্রেমের জায়গায় চলে যাব। 19 সেকেন্ড 19 ফ্রেম এখানে চলে আসবো। এখানে আমরা একইভাবে এখান থেকে চাইলে একটা কি ফ্রেম অ্যাড করে নিতে পারি, কি ফ্রেম অ্যাড করে এটাকে 0 করে দিতে পারি, অথবা আমরা এখান থেকে সরাসরি রিসেটে ক্লিক করতে পারি। রিসেট প্যারামিটার্সে ক্লিক করলে এখানে অটোমেটিক্যালি একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে, এবং প্যারামিটার্সটা অর্থাৎ এখানে 0 হয়ে যাবে। তো আমি এখান থেকে রিসেট প্যারামিটার্সে ক্লিক করছি। এই দেখুন, এখন যদি আমি একটু প্লে করি, এই দেখুন ফেড ইন হলো, এবং এখান থেকে এতটুকু সময় পর্যন্ত এটা স্টিল থাকলো। দেন এখান থেকে আবার ফেড আউট হয়ে গেল। ওকে, এভাবে আমরা ফেড ইন এবং ফেড আউট ইফেক্টগুলো ইউজ করতে পারি। এরপর আমরা যদি টেক্সটের মধ্যে গ্লো ইফেক্ট ইউজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা সেটা কীভাবে করব। যেমন আমরা এখান থেকে এই টেক্সটের যে অ্যানিমেশনটা এটা ডিলিট করে দিচ্ছি, এবং এই টেক্সটের মধ্যে আমরা এখান থেকে যে কালারটা ইউজ করেছি আমরা এখান থেকে সলিড কালার ইউজ করব। আমরা এখান থেকে সোর্স টেক্সট থেকে সলিড কালার দিয়ে দেব, যেমন হোয়াইট কালার দিয়ে দিলাম। ওকে, এখন আমরা যদি এই টেক্সটের মধ্যে গ্লো ইফেক্ট ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা একটা গ্লো ইফেক্টের প্রিসেট সেভ করে রাখবো প্রথমে, এবং পরবর্তীতে আমরা সেই প্রিসেটটাকে প্রতিটা টেক্সটের উপরে ইউজ করতে পারবো। তো আমরা প্রথমে প্রিসেট সেভ করার জন্য প্রথমে আমরা গ্লো ইফেক্ট ইউজ করতে হবে এই টেক্সটের মধ্যে। প্রথমে একটা হোয়াইট কালারের টেক্সট নেব, যেটার মধ্যে যেটা দিয়ে আমরা প্রিসেট তৈরি করব, এবং পরবর্তীতে আমরা সেই কালারটাকে চেঞ্জ করতে পারবো যখন আমরা সেই প্রিসেটটা অন্য টেক্সটের উপরে অ্যাপ্লাই করব। তো সেক্ষেত্রে আমরা প্রথমে টেক্সটের মধ্যে ড্রপ শ্যাডো ইফেক্ট ইউজ করবো। যেহেতু এখানে গ্লো ইফেক্ট সরাসরি অ্যাডোবি প্রিমিয়ার ইউজ করা যায় না, সেজন্য আমরা এখানে ড্রপ শ্যাডো ইফেক্ট ইউজ করব। আমরা এখান থেকে ড্রপ শ্যাডো লিখে সার্চ করব, ড্রপ শ্যাডো, এবং পার্সপেক্টিভ থেকে আমরা ড্রপ শ্যাডো ইফেক্টটাকে সরাসরি টেক্সটের মধ্যে অ্যাপ্লাই করব। ওকে, এবং এইখানে আমাদের ড্রপ শ্যাডো ইফেক্টটা চলে আসবে। এখান থেকে আমরা কাস্টমাইজ করব। আমরা এখান থেকে ড্রপ শ্যাডোটাকে ড্রপ ডাউন করছি, এবং এখান থেকে আমরা ড্রপ শ্যাডোর যে কালারটা সেটা দিয়ে দেবো হোয়াইট কালার। ওকে, হোয়াইট কালার দিয়ে দেবো, এবং অপাসিটি আমরা 50% রাখবো। এরপর ডিস্টেন্সটা আমরা কমিয়ে একদম 0 করে দেবো। এখান থেকে সফটনেসটা করে দেবো হচ্ছে 20। এরপর আমরা এই ড্রপ শ্যাডোটাকে ডুপ্লিকেট করে নেব। এটাকে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি করে আবার পেস্ট করব। ওকে, ডুপ্লিকেট করে নিলাম। এখানে দুইটা ড্রপ শ্যাডো চলে আসছে। উপরে যে ড্রপ শ্যাডোটা রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করব। এখান থেকে আমরা যে সফটনেসটা রয়েছে এখান থেকে আমরা এটাকে 20 থেকে 50 করে দেব। ঠিক আছে, এরপর এটাকে আমরা আবার ডুপ্লিকেট করব, একইভাবে কপি পেস্ট। ওকে, একদম উপরেরটা সিলেক্ট করব। এখান থেকে এটাকে আমরা সফটনেসটাকে 100 করে দেব। ওকে, এরপর এখান থেকে এটাকে আবার ডুপ্লিকেট করব, কপি এবং পেস্ট। দেন আমরা এখান থেকে একদম উপরেরটা সিলেক্ট করে এখান থেকে আমরা 500 করে দেব।
ঠিক আছে, এখন দেখুন একদম পারফেক্টভাবে আমরা এখানে গ্লো ইফেক্ট ইউজ করলাম। বাট এখানে যে গ্লো ইফেক্ট আমরা ইউজ করেছি টেক্সটটা হোয়াইট কালার, গ্লো ইফেক্টটাও হোয়াইট কালার। বাট এটাকে যদি আমরা সেভ করে রাখি, আমরা পরবর্তীতে চাইলে এই কালারের মধ্যে অন্য যে কোনো কালার ইউজ করতে পারি। হোয়াইট কালারের মধ্যে আমরা যে কোনো কালার এটাকে চেঞ্জ করতে পারি। সেজন্য আমরা কালার টিন্ট ইউজ করব। আমি এখানে টিন্ট লিখে সার্চ করব, TINT, সরি, ওকে। এখান থেকে আমরা কালার টিন্ট ইফেক্টটাকে সরাসরি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব এবং এখানে আমাদের কালার টিন্টের মধ্যে দুইটি কালার থাকবে, ম্যাপ ব্ল্যাক 2 এবং ম্যাপ হোয়াইট 2। আমরা এখান থেকে হোয়াইট কালারটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা যে কালারটা দিয়ে দেবো আমাদের গ্লো ইফেক্ট সহ টেক্সট কালারটা সেই কালারে কনভার্ট হয়ে যাবে। দেখুন আমি এখান থেকে যদি রেড কালারটা দিয়ে দিই, এখন দেখুন। এরপর আমি যদি এখান থেকে এই কালারটা দিই, ওকে, এভাবে আমরা যে কোনো কালার ইউজ করতে পারি, এই দেখুন। ওকে, এখন আমরা যদি এখান থেকে এই গ্লো ইফেক্টটাকে সেভ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যে কয়েকটা ড্রপ শেড ইউজ করেছি, 1টা 2টা 3টা 4টা এবং টিন্ট ইফেক্ট, এই 5টাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করব, এখান থেকে আমরা সেভ প্রিসেটে ক্লিক করব এবং এখানে আমরা যে কোনো নামে সেভ করতে পারি, যেমন টেক্সট গ্লো 01, অথবা আমরা এখানে ইয়েলো দিয়ে দিতে পারি যদি আমরা আলাদা আলাদা কালার প্রত্যেকটা সেভ করতে চাই, ইয়েলো। ওকে, তাহলে এটা এখানে চলে আসবে, দেখুন চলে আসছে অলরেডি। এবং আমরা চাইলে এখানে প্রত্যেকটা কালার আলাদা করে সেভ করতে পারি, যেগুলো আমরা সবসময় ব্যবহার করব, যে কালারগুলো। যেমন আমি যদি এখানে হোয়াইট কালারটা দিয়ে দিই, তাহলে এটাকে আমরা হোয়াইট হিসেবে সেভ করতে পারি, হোয়াইট প্রিসেটটাকে আলাদা করে সেভ করতে পারি। এখান থেকে আমরা গ্লো ইফেক্ট টেক্সট গ্লো হোয়াইট, ওকে, ভাবে আমরা সেভ করতে পারি। এখন আমি যদি এই গ্লো প্রিসেটটাকে অন্য কোনো টেক্সটের উপরে ইউজ করতে চাই, যেমন আমি এখানে একটা ভিডিও ক্লিপ নিয়ে আসি, এটা নিয়ে আসলাম এবং এখানে আমি একটা টেক্সট নিয়ে আসব। ওকে, আমরা এখানে টেক্সটের মধ্যে যে গ্রেডিয়েন্ট কালারটা, এটাকে আমরা সলিড কালার করে দিচ্ছি, ঠিক আছে। এখন আমরা যদি এই টেক্সটের মধ্যে গ্লো ইফেক্ট ইউজ করি বা যে কোনো টেক্সটের মধ্যে গ্লো ইফেক্ট ইউজ করি, সেক্ষেত্রে আমরা এখানে যে প্রিসেটগুলো সেভ করেছি, যেমন আমি এখান থেকে ইউলোটা ইউজ করতে চাচ্ছি, ইউলোটাকে জাস্ট এভাবে টেনে এই টেক্সটের উপরে, এই দেখুন গ্লো ইফেক্টটা চলে আসছে। আমরা টেক্সটটাকে একটু ছোট করে দিচ্ছি, ঠিক আছে, ওকে, এই দেখুন একদম পারফেক্ট। এবং আপনি যদি এখানে ব্ল্যাক এবং হোয়াইটটা একই কালার রাখেন তাহলে সেটা আরেকটু ভালোভাবে ম্যাচ করবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা গ্লো ইফেক্ট ইউজ করবেন টেক্সটের মধ্যে। এখন আমরা যদি এখানে অনেক সময় দেখা যায় আমাদেরকে টাইপ রাইটার ইফেক্টগুলো অ্যাড করতে হয় টেক্সটের মধ্যে, সেগুলো আমরা কীভাবে করবো, সেই অ্যানিমেশনগুলো আমাদেরকে কাস্টমাইজ করে তৈরি করে নিতে হবে। যেমন আমি যদি এখান থেকে এই ক্লিপটা নিয়ে আসলাম, এখানে যদি আমি টাইপ রাইটার ইফেক্ট ইউজ করতে চাই, যেমন আমি এখানে একটা টেক্সট নিয়ে আসবো, আমি এখান থেকে অ্যাড করব, এখানে আমি লিখবো হচ্ছে টাইপ রাইটার। ওকে, আমরা এটাকে এখানে রাখছি এবং আমরা এই টেক্সটটাকে এখান থেকে আমরা এটার ফন্টটা একটু চেঞ্জ করে নেব। আচ্ছা, আমি এই ফন্টটা ইউজ করছি, ঠিক আছে। এখন আমরা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডের আমরা একটু অপাসিটি কমিয়ে দেব, আপাতত একটু কমিয়ে দেব, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই টেক্সটের মধ্যে অ্যানিমেট করব। এটা হচ্ছে আমরা একটু আগে যেভাবে ক্রপের মাধ্যমে অ্যানিমেট করেছি, রিভিল করেছিলাম টেক্সটটাকে, ফেড ইন ইফেক্ট ইউজ করেছি, একইভাবে আমরা এখানে অ্যানিমেট করতে পারি। অথবা আমরা চাইলে এখানে এই টেক্সটের মধ্যে একটা শেপ ইউজ করতে পারি, একটা শেপ ইউজ করে সেখানে আমরা রিভিল করতে পারি টেক্সটটাকে। যেমন আমি যদি এখানে এই টেক্সট ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা একটা শেপ নেব, রেক্ট্যাঙ্গেল টুল নেব, এখানে ক্লিক করে এবং রেক্ট্যাঙ্গেল টুলটাকে আমরা এভাবে টেক্সটটা যতটুকু রয়েছে ততটুকু আমরা এভাবে এতটুকু করে রেক্ট্যাঙ্গেল টুলটাকে ক্রিয়েট করব। দেন রেক্ট্যাঙ্গেলটাকে এডিট করার জন্য এখানে আমাদের রেক্ট্যাঙ্গেল টুলটা চলে আসবে, এই জায়গায় টেক্সটটাও রয়েছে, রেক্ট্যাঙ্গেলটাও রয়েছে। এখন আমরা এই রেক্ট্যাঙ্গেলটাকে আমাদের টেক্সটের মধ্যে মাস্ক করে নেব। মাস্ক করার জন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে এই জায়গায় একদম নিচে চলে আসবো, মাস্ক উইথ শেপ, এখানে ক্লিক করব, তাহলে এটা মাস্ক হয়ে যাবে। আমি যদি এখান থেকে সিলেকশন টুলটা নিই
এবং রেক্ট্যাঙ্গেলটাকে যদি আমি এভাবে ছোট করে, দেখুন রেক্ট্যাঙ্গেলে যতটুকু থাকবে টেক্সটটা ততটুকু থাকবে। এভাবে আমরা করতে পারি। তো আমি প্রথমে এখান থেকে এটাকে আমরা অ্যানিমেট করব। টেক্সট রেক্ট্যাঙ্গেলটাকে অ্যানিমেট করার জন্য আমরা এই জায়গায় চলে আসব, রেক্ট্যাঙ্গেলটাকে ইফেক্ট কন্ট্রোলের মধ্যে থেকে অ্যানিমেট করব। এখানে আমরা শেপটার মধ্যে ড্রপ ডাউন করব, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ। এখানে আমরা পজিশন থেকে এটাকে অ্যানিমেট করতে পারি। যেমন আমি এটাকে শুরুতে নিয়ে যাব, প্লেটটাকে শুরুতে এই শেপটার পজিশনটাকে আমরা একদম এখানে রাখবো, এখানে। এবং এটা যখন টাইপ হবে তখন কত সেকেন্ড লাগবে, যেমন আমি 2 সেকেন্ডের মধ্যে টাইপটা কমপ্লিট করব, বা 2 সেকেন্ড, হ্যাঁ। তো আমি এখান থেকে প্রথমে পজিশন থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব, টোগল অ্যানিমেশন অন করে। এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেল। দেন আমি 2 সেকেন্ড সামনে চলে যাব, এখানে 36 সেকেন্ড 11 ফ্রেমের সময় আছি আমরা। আমি 38 সেকেন্ড 11 ফ্রেমের সময় চলে যাব। ঠিক আছে, এই জায়গায় আমরা পজিশনটাকে আগের জায়গায় নিয়ে আসবো এভাবে। ঠিক আছে, তাহলে যেটা হলো এখান থেকে টেক্সটটা এভাবে জাস্ট টাইপ হলো। এখন দেখুন একদম পারফেক্ট। এখানে আমরা চাইলে এটাকে আরেকটু সিনেমেটিক লুক দেওয়ার জন্য আমরা এখানে একটা শেপ ইউজ করতে পারি, একটা যেমন একটা কার্সর ইউজ করতে পারি। সেই কার্সরটা দিক থেকে বাম দিক থেকে ডান দিকে মুভ করবে। সেটা করার জন্য আমরা একইভাবে এখানে আমরা আরেকটা শেপ নিতে পারি। এই ক্লিপের মধ্যে আমি এখান থেকে আরেকটা রেক্ট্যাঙ্গেল নেব, ওকে। এবং এখানে আমরা রেক্ট্যাঙ্গেলটাকে এতটুকু একটু বড় করে নেব। ঠিক আছে, এটার কালারটা আমরা একদম হোয়াইট কালার দেব। ঠিক আছে, এবং এইটাকে আমরা একইভাবে জাস্ট এটাকে আমরা পজিশন চেঞ্জ করব। এই রেক্ট্যাঙ্গেলটার এটা শুরুতে থাকবে হচ্ছে একদম বাম পাশে এখানে, এবং আস্তে আস্তে এটা এখানে আসবে। তো আমি এখান থেকে একইভাবে এই রেক্ট্যাঙ্গেলের যে শেপটা, এই শেপটাকে সিলেক্ট করব। এখান থেকে আমরা ড্রপ ডাউন করব, করে এটার পজিশনটাকে আমি প্রথমে প্লেটটাকে একদম শুরুতে নিয়ে যাব। এই শেপের পজিশনটাকে আমরা একদম বাম পাশে নিয়ে আসব। এখানে আমি চাইলে এখান থেকে একটু ছোট বড় করতে পারি, এতটুকু রাখবো এবং এখানে রাখবো শুরুতে। ঠিক আছে, এবং এখানে আমরা পজিশন থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব, টগল অ্যানিমেশনে ক্লিক করে। তাহলে শুরুতে এখানে থাকবে। দেন আমরা 2 সেকেন্ড সামনে চলে যাব, যেহেতু টেক্সটটা টাইপ হতে 2 সেকেন্ড লাগতেছে। আমি এখান থেকে 2 সেকেন্ড সামনে চলে যাব, ওকে। এই জায়গায় চলে আসবো। এখানে আমাদের এই যে টেক্সটটা, এই যে শেপটা রয়েছে, এটাকে আমরা এই জায়গায় নিয়ে আসবো। আমি এখান থেকে পজিশনটাকে চেঞ্জ করে এখানে রাখবো। এখন যদি আমরা একটু প্লে করি, ওকে। আচ্ছা, এখানে যখন টেক্সটটা কমপ্লিট হলো, যখন টেক্সটটা টাইপ হয়ে গেল, আমি চাচ্ছি এখানে যে কার্সরটা রয়েছে এটা চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে এখান থেকে এটাকে আমরা পজিশন করে অথবা স্কেল করে বা অপাসিটিটা কমিয়ে দিতে পারি। এখানে এতটুকু আসলো, আসার পরে আমরা এখানে অপাসিটি থেকে অ্যানিমেশনটা করব। এতটুকু পর্যন্ত অপাসিটি ঠিক থাকবে 100%। এরপরে 1-2 ফ্রেম পরে আমরা এটাকে 0 করে দেব। তো আমি এখান থেকে অপাসিটি থেকে প্রথমে একটা টগল অ্যানিমেশন অন করে নেব। এরপর এখানে অপাসিটি 100% থাকবে। আমি 2 ফ্রেম সামনে চলে যাব, 1 2। এরপর এখানে আমরা অপাসিটিটাকে 0 করে দেব। তাহলে আমাদের এই কার্সরটা এখানে 0 হয়ে যাবে অপাসিটি। এখন যদি একটু প্লে করি, ঠিক আছে। এবং একইভাবে আমরা এই অ্যানিমেশনটাকে যদি আর একটু স্মুথ করতে চাই, আমরা এখানে ইজি ইন এবং ইজি আউট ইন্টারপোলেশন ইউজ করতে পারি। ইজি ইন, ইজি আউট। এবং যেহেতু আমরা এখানে এই শেপের মধ্যে ইজি ইন এবং ইজি আউট করেছি, এখানে স্পিডের মধ্যে একটু চেঞ্জ হচ্ছে। একইভাবে আমরা এই শেপের মধ্যে, অর্থাৎ এখানে যে আমরা যে শেপটা দিয়ে করেছি, অ্যানিমেশন করেছি, রিবিল করেছি, সেই শেপটাকে সিলেক্ট করব। এবং এখানে যে আমরা অ্যানিমেশনটা করেছি এই শেপের মধ্যে পজিশন থেকে এইগুলোকে আমরা এই কি ফ্রেমগুলোকে একইভাবে ইজি ইন এবং ইজি আউট করে দেব। তাহলে স্পিডটা একই রকম থাকবে, দুইটার মধ্যে একই স্পিড থাকবে। একদম পারফেক্ট, ওকে। এভাবে আমরা টাইপ রাইটিং ইফেক্টগুলো ইউজ করতে পারি, ওকে। আমরা চাইলে এই প্রিসেটটাকেও, আমরা চাইলে এই যে টেক্সটটাকে, এটাকে আমরা চাইলে সেভ করে রাখতে পারি এবং পরবর্তীতে আমরা একই রকম যদি ইফেক্ট ইউজ করতে হয়, জাস্ট এটাকে আমরা এই টেমপ্লেটটাকে আমরা ইউজ করতে পারি। যেমন আমরা একটু আগে দেখিয়েছি যেভাবে জাস্ট এই ক্লিপটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা এক্সপোর্ট অ্যাজ মোশন গ্রাফিক্স টেমপ্লেট এখানে আমরা সেভ করে ফেলবো। যেমন আমি এখানে 02 দিয়ে সেভ করে ফেলবো, ওকে ওকে। এরপর আমরা এখান থেকে এসেনশিয়াল গ্রাফিক্সের মধ্যে এটাকে পেয়ে যাব, এই টেমপ্লেটটাকে। এখান থেকে আমরা এটাকে জাস্ট এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে পরবর্তীতে আবার এডিট করতে পারি। জাস্ট এখানে যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটাকে আমরা এডিট করে টেমপ্লেটটা ব্যবহার করতে পারি।
তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা টেক্সট ইফেক্টগুলো অ্যাড করবেন, কীভাবে টেক্সট অ্যানিমেশন করবেন, কীভাবে রিভিল ইফেক্ট ইউজ করবেন, ফেড ইন ফেড আউট করবেন এবং টাইপ রাইটিং অ্যানিমেশন ইউজ করবেন। এই বিস্তারিত সব কিছু আজকে আমরা এই টিউটোরিয়ালের মধ্যে আপনাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আমাদের এই কোর্সের সবগুলো ভিডিও আমাদের প্রথমে দেখিয়েছি, আমাদের যে চ্যানেল রয়েছে চ্যানেলের প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন সবগুলো ভিডিও একসাথে। তো আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।